আমি না লাতিশটা খায় বড় হয়েছি, মানুষের লেখাপড়া শিখতে পারিনি। আমার ছেলেটা এতিমখানায় দিছে, আমাকে এতিমখানাটা চিনাই নাই ওনারা। আপনার নাম কি? সখিনা। বাবার নাম? জিতুল। মায়ের নাম? আলিয়া। চাচাতো বোনের নাম রোকিয়া। ফুফাতো বোনের নাম? আমেনা। গ্রামের নাম পোরশা হতে পারে, থানা হতে পারে। পোরশা উনি আবার লিখেছেন নিয়ে আসছেন সাপাহার নওগাঁ। আর নওগাঁর মধ্যে পোরশা নামে গ্রাম থাকলে থাকতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো যে দয়া করে আমাদের এই বোনটি যিনি আজকে এখানে এসেছেন তার পরিবার খোঁজার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। এই অনুষ্ঠানে এসে সবাই তার নিজের পরিবার খোঁজেন এবং এই পরিবার খুঁজে পাওয়ার প্রক্রিয়া প্রায় 4 বছর ধরে চলমান। আমাদের এসোসিয়ে মানে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের প্রতিষ্ঠানের ব্যানারে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠানে যারা চেষ্টা করে যাচ্ছেন এখনও এখানে আসতে পারেননি তাদেরকে বলবো আমরা আমাদের নাম্বারে ফোন দেওয়ার জন্য 09639887777 এই হচ্ছে আমাদের ফোন নাম্বার। আপনার নাম কি? সখিনা। এটা বাবা মায়ের দেয়া নাম? জি। আপনার যা মনে আছে এখানে? বাবার নাম? জিতুল। জিতুল মিয়া। মায়ের নাম? আলিয়া। পোরশা নামটি গ্রাম অথবা থানা হতে পারে, বাবার মুখে শুনতাম। জেলা হচ্ছে নওগাঁ। আমি জানি না, মানে বাচ্চা আমার বাবার সাথে গেলে বলতো যে পোরশা যাব। পোরশা নামায় দাও? জি, এটাই শুনছি। আচ্ছা, পোরশা মানে নওগাঁ জেলার মধ্যে? তা জানতাম না, খালি পোরশাটাই মনে আছে আমার, খালি পোরশাই শুনতাম। পোরশা গ্রামের নাম পোরশা হতে পারে, থানা হতে পারে, এটা আপনার হচ্ছে গ্রামও হতে পারে। চাচাতো বোনের নাম? চাচাতো বোনের নাম রোকিয়া। আর ফুফাতো বোনের নাম? আমেনা। আমেনা। আপনার গল্পটা কি একটু বলেন তো একবার প্রথম থেকে। আমার আব্বা, আমার সৎমার ঘরে যখন মেয়ে হয় তখন আমার আব্বা আমাকে একজনের সাথে কাজে দিয়ে দেয়। তখন বলছিল যে ওখানে যাবি, আমি বলছি সৎমার যাবো। ঘরে মেয়ে হওয়ার সাথে আপনাকে কাজে দেওয়ার কি সম্পর্ক? মানে আমার আব্বা অনেক দরিদ্র ছিল, গরিব ছিল, ওনার ঘরে মেয়ে হয়েছে, চালাবো কিভাবে, কি করবে? হ্যাঁ, এজন্য আর কি আমাকে কাজে দিয়ে দিছে। তো লোকটা বড় লোক ছিল, ওনার বাড়ি ছিল রাজশাহী। ওনার কাছে নিয়ে গিয়ে দেখাইছে যে এত বড় মেয়ে হবে কিনা। উনি বলছে হবে, তো ওনার সাথে দিয়ে দিছে কাজে। তো লোকের সাথে এসে পড়ছি রাজশাহীতে। আমার সাথে আর একজন মেয়ে এসেছিল আমাদের গ্রাম থেকে। মেয়েটা বড় ছিল, সিয়ানা ছিল, আর আমি ছিলাম ছোট। পরে মেয়েটা আমাকে বলছে যে বাড়িতে যাবি দেশে? তা আমি বলছি যাবো। তো তুই চিনবি? আমি মেয়েটাকে জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ চিনবো। তো বললাম তো যাবি তো, তোর কাছে টাকা আছে, গাড়ি ভাড়া লাগবে না? বললো আছে। তো দুজন একসাথে পালাতে লিছিলাম। পরে মেয়েটা বললো তো যাবো, তো কাপড় চোপড় নিয়ে নি। কাপড় চোপড় না নিলে গিয়ে পরবো কি? কাপড় নিতে গিয়ে দুজনে ধরা পড়ে গেছি। আর আসানে পরে আমি প্রতিদিন সকালে ছাদ আর সিঁড়ি ঝাড়ু দিতাম। ঝাড়ুটা সিঁড়ি করে রেখে মেয়েটা রেখে আমি একলা পালাই এসে পড়ছি। আচ্ছা, এসে বাসে উঠছি, বাবার কথা মনে পড়ছে, দেশে যাব। বাসে উঠছি, বাসওয়ালা জিজ্ঞেসে যে কোথায় যাবা? আমি বলছি পোরশা যাব। পরে এক জায়গায় বাসটা থামে, সব মানুষ নামে পড়ছে, আমিও নামে পড়ছি বাসের থেকে। এরপর আমি অনেক হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করে এক মহিলার দেখা পাই, আমি বলছি পোরশা যাবো। তো মহিলাটা আমার কিছু বললো না, ভালো মন্দ যে চিনি না কি আশেপাশে কিছু না বলে মহিলার বাসায় নিয়ে গেল। মহিলার বাসায় গিয়ে থাকলাম। এখন মহিলা দেখি ভাঙ্গারি টোকায়, তারপরে এক লোকের সাথে ভিক্ষা করায়, তরকারি টোকায়। না, আমার আব্বা গরিব দরিদ্র হতে পারে, কিন্তু আমার এসব পছন্দ না। মহিলার কাছ থেকে পালাই এসছি। পালাই এসে আরেক বসে গিয়ে বড় হলাম। ওনারা আবার ভদ্র বড় লোক ছিল, ওনাদের বাসায় বড় হলাম। তো 11 বছর বয়সে ওনারা আমার আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। 11 বছর বয়সেই? জি, তখন আমার চুল ছোট ছোট, তখন 11 বছর হবে মনে হয়, 11 কিংবা 12 এরকম হবে, বিয়ে দিয়ে দেয়। তো ওই ঘরে আমার একজন ছেলে হয়। তারপরে ওই হাজবেন্ড আমাকে, ওনার আবার আগের বউ আছে, ছেলেও আছে। তো উনি আমাকে তেমন একটা পছন্দ করে না। তারপরে উনি আমাকে খাওয়া দাওয়া দেয় না, খাওয়ানোর কষ্টটা বড় কষ্ট। প্রায় আমার যাদের কাছে বড় হয়েছি, নানিমা, আমি ডাক্তার ওনাদের কাছে গিয়ে বললাম যে এরকম খাওয়ান টান দেয় না, কষ্ট। পরে এরকম দেখতে দেখতে পরে ওনারা আমাকে ছাড়াই নিল ওনার কাছ থেকে, নিয়ে ওনাদের বাসায় নিয়ে গেল। নিয়ে গিয়ে কিছুদিন 10-12 দিন পরে বললো তো তোর ছেলেটার এতিমখানায় দিয়ে দি, লেখাপড়া শিখবে, মানুষ হবে। তো চিন্তা করলাম যে আমি না লাতিশটা খায় বড় হয়েছি, মানুষের লেখাপড়া শিখতে পারিনি, তো আমার ছেলেটা লেখাপড়া শিখবে, মানুষ হবে, বড় হয়ে চাকরি করলে সুন্দরভাবে চলতে পারবো, এ চিন্তা করে দিছি। এতিমখানায় দিছি। এতিমখানা যে আমাকে চিনাবে না এটা আমি ভাবি না, আমাকে এতিমখানাটা চিনাই নাই ওনারা। এখন আমার সন্দেহ হয় যে ওনারা আসলে এতিমখানায় দিছে না, কের কাছে দিয়ে দিছে, এটা এখন আমার সন্দেহ হয়। আপনার ছেলে? জি,
ছেলের নাম রাখছে আলামিন। আমার ছেলেটা হামবুদ্দার শিখছিল, তখন ওনারা দিয়ে দিছে। কে কারা করছে এটা? যাদের কাছে আমি পালিত বড় হয়েছে ওনারা। তো এখন ওই ছেলে কোথায় আছে? আর এটা আমি খোঁজ খবর নাই, আমার জানা নাই। এটা কোনো কথা? আপনিও হারাই গেলেন, আপনার ছেলেও হারাই গেল। হ্যাঁ, তারপর তারপরে তো হারাই গেলাম। আর দেশেও একবার হারাই গেছিলাম ছোটবেলায়। আমার মামার বিয়া খেতে গিয়ে বউ আনতে গিয়ে তখন একটা গরুর গাড়িতে আমার খালা উঠাই দিছিল যে তুই গরুর গাড়িতে করে তুই যা। আমি বললাম তো তুইও বস, বলে আমি যাবো না, তুই একা যা। তখন লোকের গাড়িতে উঠে দিছে, লোকটা গরুকে ধমক দিছে। আমি ভাবছি কি আমাকে মনে হয় ধমক দিচ্ছে, যে লোকের গাড়িতে উঠে বসছি, এখন গাড়িতে আমি নামে পড়ছি। নামে পড়ে আমি কাঁদছি। পরে এক ফকিরে আমাকে চানাচুর বিস্কিট খাওয়ানো জিনিস মিনিস কিনে দিল, তো খাইলাম, এনে রইলাম। আর এক লোকের বাসায় গিয়ে দুপুরে মুদি দোকান করে, লোকের বাসায় আবার আমার খাইতে দিছে। আমি জিগেলাম, বললাম যে এখানে বিয়ের বাড়িতে এসেছি, আমার মামার বিয়েতে এসেছি। তারপরে ওই লোকের বাসায় দুপুরে ভাত খেতে বসছি। আমার নানা খবর পাইছে, পরে আমার নানা এসছে। পরে ভাত খাইয়ে আমার নানার সাথে চলে গেলাম, খুঁজে পাইছে আমার নানা। আচ্ছা আচ্ছা, যাই হোক। কিন্তু আপনার ছেলেটাকে দেওয়ার পরে আপনার কি হলো? আপনার জীবন কি হলো? জীবনটা তো আমার এখানে রইলাম। পরে এখান থেকে তো আমার চিনালো না, ছেলের কথা মনে পড়তো। ছেলে তো খোঁজ খবর দিল না ওনারা। পরে আমি ওখান থেকে ঢাকায় এসে পড়লাম একজনের মাধ্যমে। এসে আরেক বছর একটু কাজ কাম নিয়েছিলাম, রান্না বাড়া করতাম। পরে আমার দ্বিতীয় হাজবেন্ডের সাথে দেখা। পরে আমার সব বিস্তারিত জানে, উনি আমাকে বিয়ে করছে। এখন ভালো আছেন আপনি? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আর্থিক অবস্থার দিক দিয়ে একটু সমস্যায় আছি। আচ্ছা, কি করে আপনার স্বামী? আমার স্বামী বর্তমানে আগে চাকরি করতো, এখন বয়স হয়ে গেছে দেখে চাকরি থেকে নেয় না। তারপরে ফাস্টফুডের ব্যবসা দিল, লস খাইলো 2 বার। এখন আবার নতুন করে আবার 2 দিন ধরে ব্যবসা দিচ্ছে। এই ঘরে আপনার বাচ্চা কাচ্চা আছে? এ ঘরে হয়েছিল, মারা গেছে, আর হয় না। তো আপনি থাকেন কোথায় এখন? কোন জেলাতে? আমি এখন থাকি। ওখান থেকে আসছেন। আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমাকে ডাক্তার ঠিকানা দিছে, টিভিতে দেখছি আপনাদের অনুষ্ঠান, আমি ওনার দেখাইছে। আপনার নিজের ইচ্ছা করে পরিবারে যাওয়ার জন্য? যে আমার আব্বার মার কথা অনেক মনে পড়ে। মনে পড়ে না? ফরিদপুর আমার আপন নানার বাড়ি, কিন্তু নানার নামও জানি না, মামার নাম মার নাম এগুলো না জানি না। জানলে খোঁজ পেয়ে যেতে পারতাম। ফরিদপুরে আপনার আপন নানার বাড়ি? জি, ফরিদপুর তো কাছে ঢাকার থেকে, কিন্তু কেউ নামটাই জানি না। উনি লিখে নিয়ে আসছেন এখানে ওই কথাগুলো যেগুলো উনি বলতেছিলেন। হ্যাঁ, আমার আব্বা বলেছে আরো একটা মেয়ে তোমার সাথে কাজে যাবে, তখন আমি কাজে যেতে রাজি হই। অতঃপর আমার বাবার সাথে হেঁটে কয়েক মাইল যাওয়ার পরে বাবার পরিচিত মধ্যবয়সী স্বাস্থ্যবান লোকের সাথে একটি বাসে উঠিয়ে দেয়। লোকটির সাথে আরও একটি মেয়ে ছিল, আমার থেকে বয়সে একটু বড়। এই লোকটির সাথে আমার বাবা কয়েকদিন আগে আমাকে তার সামনে নিয়ে বলে, এত ছোট্ট বাচ্চা হবে? উত্তরে লোকটি বলে, হবে। বাসটি কিছু দূর যাওয়ার পরে একটি বাসে উঠি, তারপর ট্রেনে যাওয়ার পর আরও একটি ট্রেনে চড়ে রাতে রাজশাহী পৌঁছি। লোকটি আরও একটি মেয়ে সহ আমাকে তার বাসায় নিয়ে যায়। রাতে আমরা না খেয়ে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একা ছাদ এবং সিঁড়ি ঝাড়ু দিই, আর ওই মেয়েটি রান্নার কাজ করে। এভাবেই কয়েকদিন চলতে থাকে এবং এই বাসার সবাই আমাকে ভালোবাসতো। ওই মেয়েটি হঠাৎ করে আমাকে বলে দেশে যাবি, এবং তারপর যেটা হয়েছে, ওনারা একবার চেষ্টা করেছেন, যেতে পারেনি, পরেও একা একাই চলে গেছে। তারপর মেয়েটিকে রেখে আমি একা বাসায় পালিয়ে যাই। একটি বাসে উঠি, দূর যাওয়ার পরে বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে এক মহিলার সাথে দেখা হয়। তাকে জিজ্ঞাসা করি পোস্সা যাব, পোস্সা বা পোরশা, যাই হোক। সে আমাকে কিছু না বলে তার বাসায় নিয়ে যায়। এই মহিলা ভাঙাড়ি টোকানোর কাজে নিয়ে যায়, মাঝে মাঝে আমাকে দিয়ে অন্ধ সেজে ভিক্ষা করাতো। অন্ধ কি আপনিই সাজতেন? না, ওনার একজন লোক ছিল, লোকটা ওনার কে হয় জানি না। উনি অন্ধ সাজতো? জি। মিথ্যা? আমার পিছনে এভাবে হাত একটা দিয়ে অন্ধ সাজে, মানে আমি সামনে থাকতাম, আমি ধরে ধরে হাঁটতাম আর কি অন্ধ সাজে। মানে সে আসলে অন্ধ না? না। আচ্ছা, তাই ওই মহিলা বাসা থেকে পালিয়ে গিয়ে অন্য বাসায় আশ্রয় নিই। আমি ওখানে বড় হই। যিনি আশ্রয় দিয়েছেন তাকে আমি মামা ডাকতাম, ওনার শাশুড়িকে নানি ডাকতাম। এই হলো ওনার গল্প। যতটুকু মনে আছে, এখানে পোরশা উনি আবার লিখেছেন নিয়ে আসছেন সাপাহার নওগাঁ। তো সাপাহার নওগাঁর মধ্যে পোরশা নামে গ্রাম থাকলে থাকতে পারে। আপনারা খুঁজে দেখেন যে ওনার পরিবারকে আমরা বের করতে পারি কিনা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে ওনার তথ্য। আর কিছু বলবেন না? সব বলেছেন। আরেকবার দেশে থাকতে আমি পুকুরে ডুবে গেছিলাম। আচ্ছা, আমার চাচির সাথে যে ঘটনাগুলা, এগুলো আপনি নিজের কাছেই রাখেন। যখন আপনার কোনো পরিবার দাবি করতে আসবে, আপনি যদি না চেনেন, এগুলো জিজ্ঞেস করবেন, দেখবেন যে মিলে কিনা, আপনার মনের কথাগুলো তারা জানে কিনা, যেগুলো তাদের জানার কথা। ঠিক আছে? একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি প্রিয় দর্শক আজকের মতো। আসসালামু আলাইকুম।